গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা তাইওয়ানি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। সিনেমাটির নাম হচ্ছে ওল্ড ফক্স। সিনেমাটার IMDb রেট হচ্ছে 10-এ 7.2। তবে আমি জানি না সিনেমাটি তোমাদের কেমন লাগবে, কারণ এই সিনেমাটা আসলে এই সিনেমাতে একটা গভীর মেসেজ দেওয়া হয়েছে। নর্মালি অন্যান্য সিনেমাতে যে অনেক কমেডি থাকে, অনেক অ্যাকশন থাকে, মজা থাকে, এরকম নয়। সিনেমাটা মূলত বোঝার জন্য তৈরি করা হয়েছে। মানে এই সিনেমাতে দেখানো হয়েছে সবারই তো তোমার উদ্দেশ্য থাকে লাইফে টাকা পয়সার মালিক হবে, কিন্তু তুমি কি টাকা পয়সার মালিকের সাথে ভালো একটা মানুষও হবে, নাকি জাস্ট টাকা পয়সার মালিক হবে? তো এই সিনেমাতে এটাই খুব সুন্দর মতো বুঝিয়ে তোলা হয়েছে। তবে সিনেমাটার কাহিনী তোমার কাছে একটু স্লো লাগতে পারে প্রথমে, তবে আশা করছি আস্তে আস্তে তুমি সিনেমাতে ঢুকে যাবে। তো যাই হোক, আমরা বাড়তি কোনো কথা না বলে 2024 সালে আসা তাইওয়ানি যে সিনেমাটি চলে এক্সপ্লেন করে ছোট্ট একটা ব্রেকের পরে। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। সিনেমার গল্পের শুরু হয় 1979 সাল থেকে, যখন আমরা দেখি তাইওয়ান আস্তে আস্তে উন্নতি করছে। মানে তখনও তাইওয়ান ধনী হয়নি, মানে আস্তে আস্তে ধনী হচ্ছে। তো ওই শহরে একজন সিঙ্গেল ফাদার থাকে, মানে তার স্ত্রী নেই, যার 11 বছরের একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে জে। তো ওই সিঙ্গেল ফাদারের নাম হচ্ছে তাই, আর সে একটা রেস্টুরেন্টে কাজ করে। আর ওইখানে কাজ করে সে তার নিজের আর ছেলের খরচ চালানোর চেষ্টা করে, এবং তারা দুজন একটা ভাড়া বাড়িতে থাকে। তো একদিন রাতে মিস লিন বাড়ির ভাড়া নিতে আসে। তো অ্যাকচুয়ালি মিস লিন এখানে বাড়িওয়ালার হয়ে যত ভাড়াটিয়ার রয়েছে, দোকান রয়েছে, তাদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করে। আর এছাড়াও মিস লিন দেখতে খুবই সুন্দরী, আর এই কারণে তাইয়ের ছেলে মানে ওই পিচ্চি যে তাকে মিস প্রিটি বলে ডাকে, মানে মিস সুন্দরী। তবে এখানে তার চালচলন দেখে বোঝা যায় যে মিস লিনের মনে জের যে বাবা তাই, তার জন্য একটা সফট কর্নার রয়েছে বা দুর্বলতা রয়েছে। তো যাই হোক, সে প্রতি মাসে ভাড়া নিতে আসে এবং প্রতিবারই জের জন্য কিছু না কিছু খাবার বা পানীয় নিয়ে আসে। আর এতে ছোট্ট যে খুব খুশি হয়। আর তারপর মিস লিন জানায় যে তোমাদের নিচের তলায় যে ভাড়াটিয়ার রয়েছে তারা নতুন বাড়ি কিনছে, আর এর জন্য তারা পুরো ভাড়া মিটিয়ে দিয়েছে, এবং আগামী মাসেই যে নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরে তারা কিন্তু নতুন বাড়িতে শিফট হচ্ছে। তো এই জন্য সে তাইকে প্রস্তাব দেয় যে তোমরা চাইলে উপরের তলা থেকে নিচের তলায় শিফট হতে পারো, কারণ সেখানকার ভাড়া কিছুটা কম। আর তাছাড়া তোমার স্ত্রীর স্বপ্ন ছিল একটা সেলুন খোলার, তো তুমি চাইলে নিচের তলাতেই সেটা কিন্তু করতে পারবে, কারণ নিচের তলাটা হচ্ছে রাস্তার সাথে। তো তাই তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে ভেবে আপনাকে জানাবো। তো রুমে ফেরত আসার পরে তাই করে কি তার ছেলে জেকে গোসল করাতে পাঠায় এবং নিজের হাতে জের জন্য একটা কোট সেলাই করা শুরু করে। আর এরপর যে যখন গোসল করে ফিরে আসে, তখন সে ওই কোটটা পরিয়ে ফিটিং ঠিক আছে কিনা চেক করে। কিন্তু যেহেতু এখনো হাতা তৈরি করেনি, তাই সে হাতার মাপ নিতে নিতে ছেলেকে বলে যে আমাদের কাছে এখনো সেলুন খোলার মতো পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, আর যদি সেলুন খুলতে হয় তার মানে আরো 3 বছর আমাদের ভালো করে সঞ্চয় করতে হবে, তবে আমরা একটা সেলুন খুলতে পারবো, কারণ সেলুন খুলতে অনেক টাকার প্রয়োজন হয়। তো যে এখানে বাবার সাথে রেগে যায় যে সেলুন খুলতে এত টাকা লাগবে কেন, তখন তাই বলে তুমি দেখছো না বাংলাদেশের টিকটকাররা কত লাখ লাখ টাকা খরচ করে সেলুন খুলে, তো আমাদের সেলুন খুলতে ওরকম টাকাই খরচ পড়বে, মানে সেলুনের মালপত্রের চেয়ে ডেকোরেশনে বেশি খরচ হবে। তো এটা শুনে যে করে কি স্বপ্নে বিভোর হয়ে যায় যে আজ থেকে 3 বছর পরে তাদের একটা টিকটক হেয়ার কাট সেলুন থাকবে, কেমন হবে সেটা দেখতে। আর পরের দিন সকালে জের বাবা তাই করে কি তার ছেলেকে ঘুম থেকে জাগিয়ে নাস্তা খেয়ে স্কুলে পাঠিয়ে দেয়। আর তারপর সে একটা ডামির ওপর চুল কাটা প্র্যাকটিস করে, কারণ সে সেলুন খুলবে, মানে নকল চুল কেটে প্র্যাকটিস করছে। তো এরপর রেস্টুরেন্টে যাওয়ার সময় হলে সে সরাসরি রেস্টুরেন্টে যায়। আর এইদিকে স্কুল শেষ করে যে সরাসরি বাবার রেস্টুরেন্টে যায় এবং সেখানে বসে নিজের হোমওয়ার্ক করতে থাকে। আর সেখানে তার বাবা রেস্টুরেন্টের কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিয়ে শেফদের বুঝিয়ে দিচ্ছিল এবং খাবার তৈরি হলে সার্ভ করছিল। আর কাজ শেষ করে তারা যখন বাড়ি ফেরে, তখন খাওয়া দাওয়ার পরে বাবা ছেলে মিলে করে কি মজা করতে শুরু করে এবং তারা সেলুন খেলা শুরু করে, মানে যেখানে যে তার
তার বাবার চুল ধুয়ে দেওয়ার নাটক করছিল। আর পরের দিন সকালে যে যখন স্কুল থেকে ফিরছিল, প্রতিদিনের মতো আজও 3টা ছেলে তাকে উত্ত্যক্ত করা শুরু করে। তো যে অনেকবার ভাবে যে আমি কিভাবে ওদের প্রতিবাদ করব, কিন্তু ওরা 3জন ছিল শক্তিশালী এবং একজোট। তো এই কারণেও মারামারি না করে সেখান থেকে চলে যায়। আর এর কিছুদিন পরে দেখা যায় যের বাবা তাই ছেলের জন্য যে কোটটা সেলাই করেছিল সেটা পরে তার একটা বিয়ের অনুষ্ঠানে এসেছে। কিন্তু এইখানে মাগনা মদ পেয়ে যের বাবা তাই করেছে কি একটু বেশি নেশা করে ফেলেছিল, যে কারণে তার বমি হতে শুরু করে, একটা কমন প্রবলেম অ্যালকোহলের। তো যে যখন তাকে সামলাতে যায় তখনই ওর বাবা তাই নাম বলে ওঠে, না আমি একদম ঠিক আছি, কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ রয়েছে। তো এখানে তাই বলে, আমার এক পরিচিত আঙ্কেল আমাকে জানিয়েছে যে সে স্টক মার্কেটে প্রচুর টাকা আয় করেছে, অর্থাৎ তার অনেক লাভ হয়েছে। তো আমরা চাইলে তিনি আমাদের সেলুন খোলার জন্য কিছু টাকা ধার দিতে পারেন। তো এটা শোনার পরে যে তো খুশিতে আত্মহারা হয়েছে এবং নাচতে শুরু করে। এবং সে বলে, আমার মা বলেছিল যে কোনো স্কুল বা বাস স্ট্যান্ডের পাশে সেলুন খোলা ভালো হবে, কারণ এমন জায়গায় মানুষের আনাগোনা বেশি এবং কাস্টমার বেশি পাওয়া যাবে। আর আমি তাই চাই এই 2টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তুমি সেলুন খুলবে, আর ওরকম জায়গায় আমরা ঘর ভাড়া নেবো যাতে আমাদের সেলুন অনেক বেশি কাস্টমার আসে। তো এরপর বাড়ি ফিরে যে তার বাবাকে কোনো রকমের সামলে বিছানায় শুয়ে দেয় এবং তার জুতা পরিষ্কার করে দেয়। আর তারপর সে যখন মায়ের ছবি দেখে তাকে মিস করতে থাকে এবং তার সাথে কথা বলে এবং বলে, মা আমরা তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো পরের দিন আমরা দেখি তাই তার ছেলে জেকে বলে, আজকে রাতে মিস লিনের কাছে নিচের ফ্লোরটা ভাড়ানোর কথা বলবো। কিন্তু এটা শুনে জের মন খারাপ হয়েছে এবং বলে, আমাদের এখানে আশেপাশে তো কোনো স্কুল বা বাস স্ট্যান্ড নেই, তাহলে এখানে আমরা কেন রুম ভাড়া নেবো, আমাদের কি সেলুন চলবে? ওর বাবা তখন বোঝায়, দেখো আমরা যদি আগে এই সব জায়গা ছিল, ওরকম দামি একটা জায়গা নেই, অনেক টাকার প্রয়োজন হবে, তো প্রথমে আমাদের ছোট জায়গা থেকে শুরু করতে হবে। তো ওই রাতে কাজ শেষ করে তাই যখন বাড়ি ফিরছিল তখনই তার একজন পরিচিত সাইকেল মেকানিকের সঙ্গে দেখা হয়। আর তার সাথে কথা বলে সে জানতে পারে যে এই তাদের যে বাড়ির মালিক রয়েছে সে সকল জায়গা জমি বিক্রি করে দেবে। এর কারণটা হচ্ছে এই জায়গার দাম এখন প্রায় 2-3 গুণ হয়ে গিয়েছে, মানে সে রিয়েল এস্টেটের ব্যবসা করে। তো ওই মেকানিক তাইকে আরো বলে, তোমার কি মনে হয় তুমি যে বাড়িতে রয়েছে ওই বাড়িটা বিক্রি করবে না? অবশ্যই এখানে সে বাকি জায়গার মতো তোমার বাড়িটাও বিক্রি করে দেবে, কারণ জায়গার দাম 3 গুণ। মানে বুঝতেই পারছো, তোমার এলাকা যখন গ্রাম থাকে তখন জমির এক দাম, কিন্তু এখন দ্রুত নগরায়ন হচ্ছে, জমির দাম ধপ করে 3-4 গুণ বেড়ে গিয়েছে। তো যাই হোক, এর পরের দিন স্কুল ছুটির পরে যে যখন বাড়ি যাচ্ছিল তখন পথে খুব জোরে বৃষ্টি শুরু হয়। আর সে সামনে গিয়ে একটা বাথরুমে লুকানোর চেষ্টা করে, কিন্তু সেখানে আগে থেকেই 3টা ছেলে ছিল যারা রোজ ওকে উত্ত্যক্ত করত। আর তাই সে দ্রুত সেখান থেকে দৌড়ে একটা পাশের দোকানে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেই দোকানের পাশেই ওদের বাড়ির মালিক বা ল্যান্ড লর্ডের গাড়ি দাঁড়িয়েছিল। তো সে যখন জেকে দেখে তাকে ডেকে গাড়িতে বসায়। তো যেও ভালো মনে গাড়িতে উঠে বসে। আর তারপর সে ল্যান্ড লর্ড বলে, তুমি কি জানো আজকাল বাচ্চাদেরকে কিডন্যাপ করা হচ্ছে? তুমি কিছু না ভেবে যে আমার গাড়িতে উঠে বসলে, আমি যদি এখন তোমাকে কিডন্যাপ করে নেই, কেউ তো তোমাকে খুঁজেও পাবে না, কেউ তো জানতেও পারবে না তুমি কোথাও গায়েব হয়ে গেলে। তো এই কথা শুনে যে তো প্রায় মনে করো প্যান্ট ভিজিয়ে দেয় এবং ওই ল্যান্ডলর্ডকে আর কোনো উত্তর দেয় না। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য, যে কিন্তু ল্যান্ডলর্ডকে চিনতো না, কিন্তু ল্যান্ডলর্ড ওকে খুব ভালো করেই চেনে। তো এই জন্য ল্যান্ডলর্ড ড্রাইভারকে বলে, চলো এই যে কে ওর বাড়িতে দিয়ে আসি। মানে ল্যান্ডলর্ড ওর নাম এবং ঠিকানা খুব ভালো মতো জানতো, কিন্তু এসব শুনে যে তোর ভয়ে ঘাম ঝরতে শুরু করে। আর যে পর্যন্ত না বাড়ির সামনে যায় সে পর্যন্ত ভয় কিছুই বলে না। তো যাই হোক, এরপর রাতে খাবারের সময় তাই ওকে জিজ্ঞাসা করে, নিচের ফ্লোরের ভাড়াটিয়া বললো আজকে নাকি আমাদের বাড়ির মালিক তোমাকে এখানে তার নিজের গাড়ি করে ছেড়ে গিয়েছে। যে তখন বলে, কি বলো বাবা, আমি তো তাকে চিনতামই না, তবে আমি যদি জানতাম সে আমাদের ল্যান্ডলর্ড তাহলে আমি তাকে বলতাম যে এই ঘরটা আমাদেরকে বিক্রি করতে অল্প দামে। বাট তখন তাই বলে, দেখো এই জমির দাম এখন 3 গুণ হয়ে গিয়েছে এবং আমি মিস লিনের সাথে এই জমির দাম সম্পর্কে যে কথা বলে যেটা জেনেছি, এই জমি কেনার ক্ষমতা আমাদের নেই, তবে হ্যাঁ আমাদের আরো এখন থেকে আরো বেশি সেভিংস করতে হবে যাতে আমরা এই ব্যাপারে ভাবতে পারি। তো এটা শুনে যে খুব অবাক হয় এবং বাবার কাছে অনুরোধ করতে থাকে, তুমি যেন মিস লিনের সাথে একটু কথা বলো এবং তার মাধ্যমে ল্যান্ডলর্ডকে অনুরোধ করে কোনোভাবে একটা জমি কিনো। কিন্তু তখন ওর বাবা তাই বলে, দেখো মিস লিন একজন সাধারণ কর্মচারী ল্যান্ডলর্ডের, আর এর জন্য আমরা আমাদের ব্যক্তিগত কোনো বিষয়ে তাকে বিপদে ফেলতে পারি না। তো যাই হোক, এরপর যে করে কি তার বাবার কাছে ল্যান্ডলর্ডের নাম জিজ্ঞাসা করে। তো তখন জের বাবা তাই বলে তার নর্মাল নাম হচ্ছে কিম, কিন্তু সবাই তাকে ওল্ড ফক্স বা পুরনো শেয়াল বলে ডাকে, কারণ সে খুবই চালাক। তো যাই হোক, এরপর আমরা দেখি তাই করে কি ল্যান্ডলর্ডকে ধন্যবাদ জানায় তার ছেলেকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আর ল্যান্ডলর্ড তখন বলে, তোমার ছেলে তো ছাতা ছাড়া ভিজছিল, তোমার এসব ব্যাপারে একটু খেয়াল রাখা উচিত। আর তখনই আমরা জানতে পারি যে এই রেস্টুরেন্টের মালিক ওই ল্যান্ডলর্ড, আসলে তার প্রচুর জায়গা জমে রয়েছে, সে অনেক ব্যবসায়ের মালিক। তো যাই হোক, ওই রাতে সে যখন বাড়ি ফিরে সে জেকে কিছু খাবার দিয়ে বলে যে মিস প্রীতি তোমার জন্য এটা পাঠিয়েছে, কিন্তু এই খাবার পেয়েও কিন্তু আমাদের যে খুশি হয় না এবং বলে, বাবা তুমি কেন তাহলে অন্য মানুষদের মতো স্টক মার্কেটে মানে শেয়ার বাজার কেন না? আর তুমি চারপাশে একটু ভালো করে দেখো, সবাই স্টক কিনে বড়লোক হচ্ছে আর আমরা একটা জমিও কিনতে পারছি না। তো এর পরের দিন আমরা সকালে দেখতে পাই যে করে কি ঠিক সেই দোকানের সামনে আসে যেখানে ল্যান্ডলর্ড করে পেয়েছিল। আজও ল্যান্ডলর্ড সেই দোকান থেকে চা খেয়ে যাচ্ছিল। তো তখনই যে করে কি তার গাড়িতে গিয়ে কাচে টোকা মারে এবং যে বলে, আমি খুব ভালো মতো জানি আপনি কে, আপনি ওল্ড ফক্স তাই না? তবে আমি আপনাকে একদমই ভয় পাই না। তো এই কথা শুনে সেই বৃদ্ধ ল্যান্ডলর্ড হাসতে শুরু করে এবং সে আবারও জেকে গাড়িতে বসিয়ে নেয়। আর তখন বৃদ্ধ ল্যান্ডলর্ড বলে, আচ্ছা তুমি তাহলে ওল্ড ফক্সকে ভয় পাও না, যাকে এলাকার
সবাই ভয় পায়, কিন্তু তুমি তাহলে কেন ওই 3টা বাচ্চা ছেলেকে ভয় পাও যারা তোমাকে রোজ উত্ত্যক্ত করে? এর কারণ কি তারা তোমার চেয়ে বেশি শক্তিশালী, তাই তারা তোমাকে ভয় দেখায়? দেখো, তুমি যদি কারোর সাথে লড়তে না পারো, তার সাথে বুদ্ধিতে খেলবে এবং তার সবচেয়ে দুর্বল পয়েন্ট কোনটা সেটা খোঁজার চেষ্টা করবে, তবেই তুমি তাদেরকে সহজে মোকাবেলা করতে পারবে। আর চলো আমি তোমাকে একটু সাহায্য করি। আমার কোম্পানিতে একটা মহিলা কাজ করে যে সামান্য টাকার জন্য যে কারো বিছানায় যায়, আর সে মনে করে সে যা করছে এটা কেউ জানে না, কিন্তু সে সিসিটিভি ক্যামেরা সম্পর্কে একদমই সচেতন নয়। আর এই জন্য সে যা কিছুই করে না কেন, তবে এতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার কাছে মনে হলো এই তথ্যটি তোমার কাজে লাগতে পারে। কারণ যে 3টা ছেলে তোমাকে উত্ত্যক্ত করে তাদের মধ্যে একজনের মা হচ্ছে সেই মহিলাটি যে টাকার জন্য পতিতাগিরি করে। চিন্তা করো। তো যাই হোক, এর মধ্যে জের বাড়িয়া চলে আসে আর সেই বৃদ্ধ ল্যান্ডলর্ডটি ওকে ড্রপ করে চলে যায়। কিন্তু গাড়ি থেকে নামার কিছুক্ষণ পরই জের মনে পড়ে যে আজ তো ল্যান্ডলর্ডের সাথে জমি কেনার বিষয়ে কথা বলার জন্য দেখা করতে চেয়েছিল। জমি কেনার কথাই তো আমি ল্যান্ডলর্ডকে বললাম না, যার জন্য গাড়িতে উঠেছি। তো গাড়িকে গাড়ির পেছনে কিছুটা দৌড়ায়, কিন্তু ল্যান্ডলর্ড ওর দিকে খেয়াল করেনি আর কি। আর এই কারণে যে করে কি খুব উদাস হয়ে সারা রাত একটা পার্কে বসে থাকে, আর ওর বাবা খুঁজতে খুঁজতে ওকে সেই পার্কে এসে পৌঁছায় এবং দেখতে পায় যে এই শীতে সোয়েটার ছাড়াই বসে রয়েছে। আর এই কারণে সে করে কি দ্রুত তার সোয়েটারটা খুলে জেকে পরিয়ে দেয় এবং বোঝানোর চেষ্টা করে, দেখো কোনো কিছুই বদলায়নি, জাস্ট আমাদের 3 বছরের সেভিংস করতে হবে, তাহলে আমরা ভালো পজিশনে একটা জমি কিনতে পারবো। আর এরপর সে জেকে বাড়ি নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর যেও চুপচাপ শুয়ে পড়ে। আর পরের দিন সকালে সে জেকে যখন উঠাতে যায় তখনই দেখে যে জের পুরো শরীর জ্বরে পড়ছে। আর এ কারণে তাই করে কি স্কুলে কল করে এবং জের জ্বরের খবর জানিয়ে দেয় এবং বলে আজকে যে স্কুলে আসতে পারবে না। আর তারপর তাই করে কি নিজের কাজের যে রেস্টুরেন্টের জায়গাটা সেখানেও কল করে এবং ছুটি নিয়ে নেয় এবং সারা দিন তার ছেলে জের সেবা করে। তো এই সেবার পরে যে তো সুস্থ হয়, কিন্তু তাই নিজের শরীর খারাপ হয়ে যায়। আর তারপর রাতে যখন মিস লিন ভাড়া নিতে আসে তখন তাই তার ছেলেকে সামনের ড্রয়ার থেকে টাকা বের করে মিস লিনকে দিয়ে দিতে বলে। তো আজকে যে টাকা দিচ্ছে এটা দেখে মিস লিন জিজ্ঞাসা করে, তুমি কি আজকে বাড়িতে একা? তোমার বাবাকে দেখছি না। তখন যে জানায় বাবা ঘরে শুয়ে রয়েছে, তার শরীরটা ভালো নেই। তো এই কথা শুনে মিস লিন করে কি ঘরের মধ্যে যান এবং দেখেন তায়ের শরীরে জ্বর বেড়ে গিয়েছে। আর জ্বর কমানোর জন্য লিন করে কি তায়ের মাথায় ভেজা কাপড়ের পট্টি দেয় এবং সেবা করতে থাকে। আর কিছুক্ষণ পরে মিস লিন লক্ষ্য করে যে তায়ের পুরো শরীর ঘামছে, আর যদি সেই ভিজে কাপড়ে শুয়ে থাকে তবে তার শরীর আরো খারাপ হতে পারে। আর এজন্য লিন করে কি তায়ের জন্য একটা নতুন কাপড় দেয় এবং বলে, আমি যেখানে বাইরে যাচ্ছি ওকে কিছু বাইরে থেকে খাইয়ে নিয়ে আসি, ততক্ষণে তুমি তোমার নিজের কাপড় বদলে নাও। আর এরপর মিস লিন যে কেউ নতুন কাপড় পরিয়ে সোজা নুডলস খাওয়াতে নিয়ে আসে। আর তখন যে মিস লিনকে অনুরোধ করে, আপনি ওল্ড ফক্সের সাথে কথা বলে আমাদের কম দামে একটা ঘর কিনে দেওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। তো এই কথা শুনে মিস লিন বলে, দেখো তুমি যে নুডলসটা খাচ্ছ একসময় এটার দাম ছিল হচ্ছে 25 টাকা, এখন এটার দাম হচ্ছে 35 টাকা। তো দাম বাড়ার ব্যাপারটা খুবই স্বাভাবিক, এটা একবার যে জিনিসের দাম বাড়ে সেটা কখনোই কমে না, ধীরে ধীরে বাড়তেই থাকে। তো এখন কিন্তু আমরা চাইলেও নুডলসওয়ালাকে এটা বলতে পারি না যে 25 টাকাই দিন, কারণ এটা বানাতে আগের চেয়ে বেশি খরচ হয়েছে, সব জিনিসের দাম বেড়েছে, তারও পরিশ্রম বেশি হয়েছে, তারও পারিশ্রমিক বেশি নেওয়ার প্রয়োজন পড়বে, কারণ সব জিনিসের দাম বেড়েছে, আর সে তো তার লাভ রেখেই আমাদের কাছে এটা বিক্রি করবে, তাই না? তো যাই হোক, পরের দিন সকালে মিস লিন করে কি আবারও তাইকে দেখতে আসে, তবে তাইয়ের জ্বর এখনো কমেনি। আর তাই তিনি আবারও যে এবং তাইয়ের জন্য খাবার বানিয়ে তাদের খাইয়ে দেন। আর যেহেতু যে এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে এ কারণে লিনি করে কি তাকে স্কুলে পৌঁছে দেয়, আর স্কুল ছুটির পরে নিজের গাড়িতে করে পিক আপও করে। তো ফেরার পথে মিস লিন জেকে বলে, আজকে আমার একটু কাজ আছে, তাই প্রথমে আমরা ল্যান্ডলর্ডের বাড়িতে যাব, তারপর তোমাকে বাড়িতে পৌঁছে দেবো। আর তখন যে লক্ষ্য করে এই গাড়িটা খুবই দামি, তো সে মিস লিনকে বলে, আপনার গাড়িটা খুবই দামি এবং সুন্দর। মিস লিন বলে, না এটা আমার গাড়ি নয়, এটা ল্যান্ডলর্ড আমাকে ব্যবহার করতে দিয়েছে, আর এত দামি তো আর আমি অ্যাফোর্ড করতে পারবো না, কেনার ক্ষমতা নেই। তো যাই হোক, এরপর তারা ল্যান্ডলর্ডের বাংলোতে ঢুকে, আর এত সুন্দর এবং ভিআইপি একটা বাংলো দেখে যে তো পুরোপুরি অবাক হয়ে যায় এবং সে ল্যান্ডলর্ডের সঙ্গে দেখা করে। তখনও নিজেকে আর সামলাতে পারে না এবং মনের সকল কথা বলে দেয় এবং সে বলে, আমার বাবা একটা বাড়ি কিনতে চান, কিন্তু দাম বেড়ে যাওয়ার কারণে তিনি এটাও এফোর্ড করতে পারছেন না। আপনি কি আপনার একটা বাড়ি কম দামে আমার বাবাকে বিক্রি করতে পারেন? কিন্তু ল্যান্ডলর্ড তখন সরাসরি মানা করে দেয় এবং বলে, দেখো তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে এখন কিনো না, কয়েক বছর ইনকাম করো, কষ্ট করো, টাকা জমা করো, তারপর অবশ্যই আমি তোমার কাছে বাড়ি বিক্রি করবো। বাট ছোট্ট জের এই কথা শুনে খুব রাগ হয়। আর ল্যান্ডলর্ড তখন বলে, দেখো আমি জানি তুমি আমার উপর রেগে রয়েছো, কিন্তু অন্য লোকে কি ভাবছে সেটা আমার দেখার কাজ নয়। দুনিয়া এইভাবেই কাজ করে নিজের স্বার্থে, আর যদি আমি এমনটা করে সুযোগ দেই তাহলে সেটা আমার জন্য ক্ষতিকর হবে। আর আমি আমার অভিজ্ঞতা থেকে এটাই শিখেছি, যারা জীবনে অন্যের দয়া, সহানুভূতি বা করুণা পাওয়ার চেষ্টা করে তারা জীবনে কখনোই বড় হতে পারে না। এবং এই যে ওয়ার্ডটা তোমার লাইফের সবচেয়ে বড় একটা ওয়ার্ড। তোমরা অনেকে করে কেউ অসুস্থ হলে প্রেমের স্যাক খাইলে বা চাকরি পাওয়ার জন্য অর্থনৈতিক অবস্থায় পড়লে আরেকজনের করুণা বা তোমরা আরেকজনের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করো, সেটা কথাই হোক, অর্থনৈতিকভাবে হোক, যে কোনো ভাবে হোক, কখনোই এটা চেষ্টা করবে না। তো যাই হোক, এরপর ল্যান্ডলর্ড বলে, চল আমি তোমাকে শিখাই কিভাবে মানুষের কাছ থেকে সহানুভূতি নেওয়া বন্ধ করতে হবে। তুমি আগে একটু বরফ জল খাও, তারপর চোখ বন্ধ করো এবং জোরে করে বলো, এতে আমার কিছুই যায় আসে না। কিন্তু এইসব শুনে জের মন আবারও খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল ওল্ড ফক্স হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু তো সাহায্য করেনি, উল্টো আবেগপ্রবণ হওয়া বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছে। তো যে করে কি দুঃখী মেনে বাড়ি ফিরে আসে। আর তারপর তার বাবা তাকে বলে, তুমি ওল্ড ফক্স
ফক্সের কাছ থেকে যত দূরে থাকবে তত ভালো, কারণ তিনি একেবারে ভালো মানুষ নন। এমনকি তিনি ব্যবসার জন্য অনেক মানুষের পরিবারও ধ্বংস করে দিয়েছেন। তোমার কি মনে হয় ওনাকে কেন ওল্ড ফক্স বলা হয়, কেন উনি এত ধনী? তো এইবার আমাদের যে সে ওল্ড ফক্সের মতোই উত্তর দেয়। সে তার বাবাকে বলে, এতে আমার কিছুই যায় আসে না। আর এই কথা বলে সে বাথরুম থেকে বের হয়ে যায়। কিন্তু প্রতিদিনের মতো এবার সে বাবাকে এই পরামর্শ দেয়নি যে জল গরম হয়ে গেলে গিজার বন্ধ করে দিও। আর চিন্তা করো ওদের স্ট্যান্ডার্ড অফ লিভিং আর আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং। 1980 সালে ওদের যে গরিব ফ্যামিলি তাদেরও বাড়িতেই গিজার ছিল, যেটা আমাদের এলাকার অনেক ধনী ফ্যামিলিতেও নাই। তো যাই হোক, এরপর তাই যখন তার ছেলেকে বাড়ি কেনার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন যে করা জবাবে তার বাবাকে বলে, এসব ছোটখাটো সেভিংস দিয়ে কি হবে? আমরা কি এসব ছোটখাটো সেভিংসে বড়লোক হয়ে যাব? ওই গিজার বন্ধ হোক বা না হোক, ওই 2 টাকার কারেন্ট বিল বাঁচিয়ে আমরা বড়লোক হয়ে যাব? তো যাই হোক, পরের দিন ক্রিসমাস, আর তাই বাড়ি ফেরার সময় তাই করে কি জের জন্য কিছু উপহার নিয়ে আসে, এবং যে সাইকেলের ইচ্ছা প্রকাশ করেছিল আজ রাতে সেই সাইকেলটিও তারা পেয়ে যায়। আর এরপর বাবা আর ছেলে নিজ নিজ সাইকেল নিয়ে রাতে রাইড করতে বের হয়। আর দেখতে দেখতে নতুন বছর এসে গেল। তো যে করে কি আবার ওই একই দোকানের পাশে বসে রয়েছে যেখানে ল্যান্ডলর্ড বসে চা খাচ্ছিলেন। তো নতুন বছরের খুশিতে ল্যান্ডলর্ড অত্যন্ত দামি একটা গাড়ি কিনেছিলেন, আর আজকে তিনি জেকে সেই গাড়িতে ঘোরানোর সিদ্ধান্ত নেন। তো যখন যে তার সাথে ঘুরছিল তখনই সামনে ওই 3টা ছেলেকে দেখা যায় যারা জেকে রেগুলার উত্ত্যক্ত করত। তো ল্যান্ডলর্ড করে কি জেনে বুঝে গাড়িটা ওদের সামনে দিয়ে খুব ধীরে যায়, যাতে ওরা বেশিক্ষণ না জেকে দেখতে পারে। তো ল্যান্ডলর্ডের সাথে জেকে এমন দামি গাড়িতে দেখে ওই 3টা ছেলের অবস্থা তো খারাপ হয়ে যায়, এবং ওদের হতাশ মুখ দেখে যে তো খুব খুশি। আর যে এরপর উত্তেজনা বসে ল্যান্ডলর্ডকে মিস লিনের সম্পর্কে, মানে খুশি হয়ে তার প্রতিদানে কিছু দিতে হবে না এমন একটা কথা বলে, যেটা ওর বলা উচিত ছিল না। এবং সে বলে যে মিস লিন অন্য একটা পার্টির সাথে মিটিং করেছে আপনার রেস্টুরেন্টে বসে। তো ল্যান্ডলর্ড এই কথা যখন জানতে পারে সে মনে করে যে মিস লিন হয়তো তার আর উন্নতির জন্য অন্য কোনো হাউজিং গ্রুপের সাথে। তো সে মিস লিনের বাড়ি থেকে অনেক ধমকায় মারে। আর অন্যদিকে জের বাসার নিচের তলায় যে বৃদ্ধ দম্পতি ছিল নুডলস বিক্রি করত, এবং তারা যে নতুন বাড়ি কেনার কল্পনা করেছিল, তো ওই বৃদ্ধ করেছে কি কিছুদিন আগে টাকার লোভে পড়ে সকল টাকা স্টক মার্কেটে লাগিয়ে দেয়। এবং এই স্টক মার্কেটের ব্যাপারটা আমি তোমাদের সিনেমার লাস্টে বোঝাবো। কিন্তু হয় কি শেয়ার বাজার পুরোপুরি ক্র্যাশ হয়, এই কারণে সব টাকা ডুবে যায় তার। আর এই ধাক্কা সইতে না পেরে ওই বৃদ্ধ লোকটা আত্মহত্যা করে, এবং সে তার স্ত্রীকে একা ফেলে চলে যায়। আর বৃদ্ধের কান্না দেখে তাই তো খুব খারাপ বোধ করে, মানে জের বাবা। আর এইদিকে আমরা দেখে মিস লিন খুব রাগান্বিত হয়ে তাইর বাড়িতে আসে এবং জের কথা জিজ্ঞাসা করে, এবং লিন জানতে চায় যে কেন ল্যান্ডলর্ডকে তার ওই কথাটা বলেছে। এবং লিনের মুখে চোটের চিহ্ন দেখে তাই তো বুঝতে পারে ঘটনা কি। তো লিন এখানে জানায় যে রেস্টুরেন্টের মালিকদের না জেনে সে মিটিং করেছিল রেস্টুরেন্টে, তবে সে তার ল্যান্ডলর্ডের ক্ষতি করার জন্য নয়, বরং তার উপকারের জন্য করেছিল, যাতে নতুন কিছু প্রজেক্ট হাতে পাওয়া যায়। কিন্তু কেউ তার বিরুদ্ধে এই কথাটা আজে বাজে লাগিয়েছে। এটা হতে পারে তোমার ছেলে কিংবা তুমি বা অন্য কেউ, এবং এই প্রথমবার জীবনে ল্যান্ডলর্ড আমার উপর হাত তুলেছে। তো এই কথা শুনে তাই তখন মিস লিনকে বলে, ল্যান্ডলর্ড মোটেও ভালো মানুষ নয়, তার কাছ থেকে দূরে থেকো। কিন্তু মিস লিন এটার প্রতিবাদ করে এবং বলে, ল্যান্ডলর্ড আসলে অনেক ভালো মানুষ, সে আমার জীবনটা বদলে দিয়েছে। আমি আগে একটা বার ডান্সার ছিলাম, কিন্তু ল্যান্ডলর্ড একদিন আমার জন্মদিন জানতে চান। যখন দেখা যায় যে আমার জন্মদিন এবং ল্যান্ডলর্ডের মৃত মেয়ের জন্মদিন একই দিনে, তখন থেকে তিনি আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করে বড় করতে শুরু করেন, এবং আমাকে চাকরি, বাড়ি, গাড়ি দেন। এবং ল্যান্ডলর্ড তার মেয়েকে খুবই ভালোবাসতেন, কিন্তু তার ছেলেকে তিনি অনেক কড়া পড়ালেখার মধ্যে রেখেছিলেন, ডক্টরি পড়াচ্ছিলেন, কিন্তু তার ছেলেই কড়া নিয়ম মানতে চায়নি। আর এই কারণে সে সুইসাইড করে মারা যায়। আর তারপর থেকে ল্যান্ডলর্ড সকল ছোট ছেলে মেয়ের মধ্যে তার নিজের সন্তানকে খোঁজার চেষ্টা করেন। এবং এখানে মিস লিন আবারও বলে যে সে কখনোই ল্যান্ডলর্ডকে ধোকা দিতে চায়নি। তো এই কথা শুনে যে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। আর পরের দিন সকালে যে কয়েক রেস্টুরেন্টে গিয়ে তার বাবাকে বলে, আমাদের নিচের তলার যে ভাড়াটা ছিল তার কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে, আর এর জন্য আমরা তাদেরকে বের করে দিয়ে ওদের বাড়িটা আমরা কিনে নেই। তো এই কথা শুনে তাই তো অবাক হয়ে যায় যে তার ছেলেটা কি বলে, ওই বাড়ির মানুষ মারা গিয়েছে, ওই বাড়িতে চলছে শোক, আমার ছেলেরা কিভাবে ভাবলো নিজের স্বার্থের কথা। তো এই কথা যখন জিজ্ঞাসা করে তখন যে করে কি ওল্ড ফক্সের মতো উত্তর দেয়, এতে আমার কিছুই যায় আসে না। তো ছেলের মুখে এরকম নির্দয় কথা শুনে তাই নিজেকে আর সামলাতে পারে না এবং জেকে একটা থাপ্পড় মারে। তো যে এরপর সেখান থেকে উদাস হয়ে চলে যায়। আর এরপর সে দোকানের পাশে ওল্ড ফক্সের জন্য অপেক্ষা করছিল। আর ওই মুহূর্তে 3টা ছেলে ওর দিকে এগিয়ে আসে ওকে উত্ত্যক্ত করার জন্য। বাট এইবার যে ভয় পায় না, কারণ ওর বন্ধু অনেক বড় লোক এবং ক্ষমতাশালী। এবং ওদের সামনে গিয়ে বলে, তুমি কি জানো আমার বন্ধুকে? ওল্ড ফক্স। আর তাছাড়া তোমার মা অনৈতিক কাজ করে, আর এটা ওল্ড ফক্স জেনে তার কাছে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে। তো তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমাকে বিরক্ত করা বন্ধ না করো, তাহলে তো আমি সব কাইকে বলে দেবো। তো এই কথা শুনে ওরা ভয় পেয়ে চলে যায়। আর পরের দিন যে যায় সরাসরি ল্যান্ডলর্ডের কাছে এবং তার কাছে গিয়ে পাগলের মতো কাঁদতে শুরু করে এবং জিজ্ঞাসা করে, আপনি আমার বাবাকে কেন সাহায্য করছেন না? আর তখন ল্যান্ডলর্ড বলে, দুনিয়ার কেউ কাউকে সাহায্য করে না, দুনিয়া গিভ অ্যান্ড টেকে চলে, আর নিজের সাহায্য নিজেকেই করতে হয়। তো এরপর ল্যান্ডলর্ড তাকে সরাসরি রেস্টুরেন্টে নিয়ে আসে। আর এখানে যে অবশেষে জিজ্ঞাসা করে, তাহলে আপনি আমাকে কেন সাহায্য করেছিলেন? তো ল্যান্ডলর্ড বলে, আমি তোমাকে এর জন্যই সাহায্য করেছিলাম কারণ আমি তোমার ভেতরে নিজেকে দেখতে পাই, আমি তোমার ভেতরে এই দরিদ্র এবং অভাব থেকে বেরিয়ে আসার প্রবল ইচ্ছা এটা দেখতে পাই। আমার ভেতরে যেমন জেদ ছিল আমি ধনী হবই, সেটা ভালো মতো হোক, সৎভাবে হোক বা অসৎভাবে হোক, তোমার মধ্যে আমি ওইটা দেখতে পাই। আর আমার কাছে মনে হয় তুমিও চেষ্টা করলে এটা করতে পারো। আর তাছাড়া কি জানো, তোমার বাবাকে আমি প্রথম কবে দেখেছিলাম? যেদিন তোমার জন্ম হয়, কারণ সেই দিন আমার মা ওই
একই হসপিটালে মারা গিয়েছিল। তো আমি যখন হসপিটালে মার ডেথ সার্টিফিকেট নিতে গিয়েছিলাম তখন লিফটে আমি প্রথমবার তোমার বাবা মাকে দেখেছিলাম, আর তোমার আগমনে তারা অনেক খুশি ছিল। তোমার মা এবং বাবা দুজনে লিফটে অনেক হাসছিল। কিন্তু যখন তোমার বাবা আমাকে দেখতে পান যে আমি খুব মন খারাপ করে রয়েছি, আমার মা মারা গিয়েছে, এটা দেখতে পেয়ে তিনি তোমার মাকে হাসতে বারণ করেছিলেন এবং নিজের খুশিকেও লুকিয়ে ফেলেন। আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার বাবা হচ্ছে আমার মায়ের মতো। আর তখন আমি বুঝতে পেরেছিলাম যে তোমার বাবা অনেক ভালো মানুষ, আর তোমার বাবা আমার মায়ের মতো, এবং তিনি এত ভালো মানুষ যে সবার কথা চিন্তা করেন, সবাইকে সাহায্য করেন, এবং যদিও তাকে কেউ ক্ষতিও করুক তখনও তারা কাউকে ক্ষতি করার চেষ্টা করেন না। তবে আমি তখন এটাও বুঝেছিলাম তোমার বাবার ব্যাপারে যে তোমার বাবা একটা লুজার, কারণ এই ধরনের ভালো মানুষ দুনিয়ার চোখে সবসময় লুজারই থাকে, মানে যারা ভালো মানুষ তারা সবসময় ঠকে। তো ল্যান্ডলর্ডের এসব কথা শোনার পরে যে তাকে জয় বলে, আমি কখনোই আপনার মতো হতে চাই না, কারণ আপনার মধ্যে দয়া মায়া বলতে কোনো জিনিস নেই। আর তখন ল্যান্ডলর্ড হাসতে হাসতে জবাব দেয়, কিন্তু তুমি না আমার মতো ধনী হতে চেয়েছিলে। যে তখন বলে, হ্যাঁ আমি আপনার মতো ধনী হতে চেয়েছিলাম, কিন্তু আপনার মতো নির্দয় হতে চাই না। আমি যদি আপনার মতো টাকা পয়সাওয়ালা হয়েও যাই তবে আমি নির্দয় হব না। তো এই কথা শোনার পরে ল্যান্ডলর্ড পুরোপুরি অবাক হয়ে যায়, আর তার নিজের মেয়ের কথা মনে পড়ে। সেও বলেছিল যে আমি তোমার মতো হতে চাই না, এবং শেষ পর্যন্ত ল্যান্ডলর্ড তার নিজের মন বদলে ফেলে এবং যেকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়, তবে তার নিজের ওয়েতে। মানে আমাদের ল্যান্ডলর্ড কি করে, তার যেটা সুবিধা হবে তার জন্য সে যে কোনো কিছু করবে। তো সে যাই হচ্ছে যে নিচের তলায় যারা থাকে তাদের হুমকি ধামকি দেয়, তাড়াতাড়ি ঘর ছেড়ে চলে যাও, আর 1 মাসের মধ্যে ঘর না ছাড়লে তোমাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারণ তোমার স্বামী এই ঘরে আত্মহত্যা করেছে, কারণে তোমরা যদি ঘর না ছাড়ো এই প্রপার্টির তো দাম কমবে। বাট তখন ওই মহিলার ছেলে ল্যান্ডলর্ডকে অনুরোধ করে, আচ্ছা আপনি যদি এই ঘর বিক্রি করতে চান তাহলে আমাদের কাছে বিক্রি করুন, কারণ আমার বাবা এখানে ভালো একটা রেস্টুরেন্টের ব্যবসা দাঁড় করিয়েছে, অনেক একটা নাম রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষ এখানে নুডলস খেলতে আসে। তো আমি চাই যে কোনোভাবে লোন নিয়ে হলেও ঘরটা কিনে রাখতে। তো এইটা শোনার পরে ল্যান্ডলর্ড করে কি জেনে শুনে দাম এতটাই বাড়িয়ে দেয় যে টাকা ওরা জীবনেও জোগাড় করতে পারবে না। আর এদিকে রাতে যে যখন বাড়ি ফেরে সে দেখে খাবার তৈরি করা, এবং এর সাথে বাবার ফেলে যাওয়া একটা চিরকুটো পায়, যেখানে লেখা ছিল নতুন বছরে কাজের চাপের কারণে আমাকে রেস্টুরেন্টে ওভারটাইম করতে হচ্ছে, তুমি খাবার খেয়ে হোমওয়ার্ক করে শুয়ে পড়ো। তো যে ঠিক এমনটাই করে। আর পরের দিন সকালে যে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে সে দেখে তার বাবা এখনো ঘুমাচ্ছে, কারণ রাতে সে ওভারটাইম করে এসেছে। তো এই জন্য বাবাকে বিরক্ত না করে নিজে খাবার খেয়ে সবকিছু গুছিয়ে নিজে স্কুলে চলে যায়। আর তারপর আমরা ল্যান্ডলর্ডকে তাই বা জের পরিচিত কারোর সাথে নিচের তলা বিক্রি নিয়ে কথা বলতে দেখি, মানে তাইর কাছে এই ঘরটা বিক্রি করবে নিচের তলার, বাট তাই সরাসরি মানা করে দেয় এবং বলে ওই ঘরটা এখন আমাদের নুডলস আঙ্কেলের জন্য বেশি প্রয়োজন, ওই ঘর আমি এখন কিনবো না, তাহলে তাদের সংসার ভেঙে যাবে। তো এই কথা বলে তাই সেখান থেকে চলে যায়। আর যে যখন এই কথা জানতে পারে সে খুব রেগে যায়, তার বাবা কেন না করেছে, ওই ঘর কিনবে না, এত কষ্ট করে সেট আপ করলো। আর এরপর সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, খুব কাঁদতে থাকে। আর এরপর ওর বাবা এসে ওকে বোঝানোর চেষ্টা করে। ওর বাবা বলে, দেখো খারাপ কাজ করে কেউ ধনী হতে পারে এটা ঠিক, কিন্তু ধনী হওয়ার সাথে সাথে ভালো মানুষ হওয়াটাও জরুরি, এবং তোমার ভাগ্য যদি ধনী হওয়া থাকে তুমি অবশ্যই হবে, কিন্তু ভালো মানুষ তুমি তখনই হবে যখন তুমি নিজের সাথে সাথে চারপাশের মানুষ, পশু পাখি এবং সবকিছুর খেয়াল রাখবে এবং সবার ভালো চাইবে। তো এরপর গল্পে অনেক বছর কেটে যায়, প্রায় মোটামুটি 15-20 বছর। পুরনো কেউ নেই, এখন শুধুমাত্র যেই বেঁচে রয়েছে, এবং অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে ও এখন অনেক বড় বড় লাক্সারি বাড়ি তৈরি করে কন্ট্রাক্টে নিয়ে। এর সাথে ওর সোলার প্যানেলের ফ্যাক্টরি রয়েছে, এবং ওর যে টাকার মালিকও হয়েছে, ও কিন্তু আরো টাকার মালিক হওয়ার জন্য অকাম কুকাম করে না। ওর টাকা দিয়ে স্কুল তৈরি করে যাতে পথ শিশুদের পড়াশোনা করাতে পারে, এবং যারা গরিব রয়েছে তাদের হেল্প করতে পারে, এবং ছোটখাটো মানুষের মনের উপরও মনোযোগ দেয় যাতে কোনো মানুষ কষ্ট না পায়, কারো ক্ষতি না হয়। ইভেন আমরা এখানে দেখতে পাই ওর হাতে একটা ধারালো জিনিস রয়েছে, হয়তো একটা ব্লেড, ওর ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগে। তো ওইটা যে বাইরে ফেলবে সেটাও ও করে কি কাগজে মুড়িয়ে তারপর টেপ মেরে ফেলে, তো ওই ডাস্টবিনে যেটা ফেলবে ওখানে পরিষ্কার করতে আসা কোনো মানুষ বা পশু পাখিরও চোট না লাগে। তো এইভাবেই যে ছোটবেলার একটা স্বপ্ন ছিল সে ধনী হবে, তো ছোটবেলার কি স্বপ্ন ছিল, শুধু ধনী হবে, কিন্তু বাবার কথাও যেটা হয়েছে ও একটা ভালো ধনী মানুষ হয়েছে। তো আমাদের চারপাশে দেখো কত ধনী ধনী মানুষ রয়েছে, কত ক্ষমতাবান মানুষ রয়েছে, কিন্তু কোনো মাদারচোদ অ্যাকচুয়ালি ভালো মানুষ নয়। তো এই জন্যই আমরা বাংলাদেশে এরকম সাফার করছি। তো এই জন্য তোমরা যারা আজকে ইয়াং জেনারেশন রয়েছে তোমরা খালি চিন্তা করো এটা যে আমি প্রতিষ্ঠিত হবো, টাকার মালিক হবো, গায়িত্ব করবো, তা না, এর সাথে ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তা না হলে তো আসলে দেশ সমাজ কোনোটারই পরিবর্তন আসবে না। আর এই সিনেমাতে এগুলোই বোঝানো হয়েছে। তো চিন্তা করো তাইওয়ান, চায়না, ওই সব দেশে বাচ্চাদেরকে এই ধরনের চিন্তা ভাবনা শেখানো হয়, আর আমাদের দেশে ছোটবেলা থেকে রাজনীতি, হুঙ্গা হাঙ্গামা, টাকার মালিক হবি, এটা করবি ওইটা করবি, ক্ষমতা, টাকা, উমুক তমুক, সিরিয়াসলি ভাবলেই তো টেনশন লাগে। তবে আমি এখানে একটা বুদ্ধি খাটিয়েছি ভাই, আমি দেশের এমন একটা জায়গায় বসবাস করি যদি যুদ্ধও লাগে তাও আমার পর্যন্ত আসবে না, মানে একবারে মিডলে। এবং আরেকটা সুবিধা হচ্ছে আমার বাংলাদেশের যে কোনো প্রান্তের সেই যে তোমার টিভিতে যে নিউজগুলো আসে, কেন্দ্রীয় নিউজ অমুক তমুক হচ্ছে, আমার এলাকায় কোনো প্রভাব পায় না। আমার এলাকার আগে তো রাজনীতিবিদ যারা আছে অনেক বেশি শান্তিপ্রিয়, তারপর এলাকার মানুষগুলোও নিরীহ। তো মূলত বাংলাদেশের অন্যান্য জেলার যে মানুষ, ধরো নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ওই সব এলাকার মানুষ যেরকম অশান্তিতে আছে, আমার এই জায়গায় বা আমার এখানে আমি অনেক শান্তিতে আছি। তো যার জন্য পুরো দেশের নিয়ে আমি চিন্তা অতটা করি না। এবং আমার আরেকটা সমস্যা হলো আমি চাইলে আমি এই দেশে ছাড়তে পারতাম অনেক আগেই, কিন্তু আমি দেশের বাইরে বা আমার গ্রামের বাইরে আমি থাকতে পারি না, এবং ঢাকা যেও আমি থাকতে পারি না। তো এই
এই জন্য আমি আমার জায়গাটাতে আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমি চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুযায়ী আলো ছড়ানোর জন্য, এবং আমার বাচ্চারা হয়তো আস্তে আস্তে এলাকা ছেড়ে চলে যাবে, বাট আমি শেষ পর্যন্ত এখানেই মরবো, অল্প পারি যতটুকু পারি, যদি আমি প্রতিষ্ঠিত থাকি আমিও চেষ্টা করব আমার আলোটা বা আমার সফলতার আলো আশেপাশে একটু একটু করে ছড়ানোর জন্য। তো আমার জন্য দোয়া করো, ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরা এই ধরনের চিন্তা ভাবনা করো যে শুধু ধনী হয়ে লাভ নাই, সাথে একটা ভালো মানুষ হতে হবে, এবং তুমি এবং একটা ভালো মানুষের ব্যাপার হচ্ছে তোমার আশেপাশের পশু পাখি প্রতিবেশী মানুষ যা রয়েছে সবার চিন্তাই করা হবে, ওই যে আরেকজনের ক্ষতি করে তুমি ধনী হবে বড় লোক হবে এই চিন্তা করো না। তো আমি তাই নিচ্ছি, আল্লাহ হাফেজ।